আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামের অর্থায়ন দ্বিতীয় পত্রের আরো একটি লেকচার নিয়ে। আমি আছি এস এম আর রাইয়ান এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব লেকচার নাম্বার 26 নিয়ে। এবং আজকের লেকচারের বিষয়বস্তু হবে নৌবিমা। আমরা কিন্তু 24 এবং 25 নম্বর লেকচারে কিন্তু অলরেডি বিমা সম্পর্কে আলোচনা করেছি। আমরা 24 নম্বর লেকচারে জেনেছি বিমা সম্পর্কে বিভিন্ন মৌলিক ধারণা এবং 25 নম্বর লেকচারে কিন্তু আমরা জীবন বীমা সম্পর্কে জেনেছি। সো আমরা বীমা কি জিনিস এবং এর কি কি বৈশিষ্ট্য থাকে বা এর কি কি উপাদান বাধ্যতামূলকভাবে থাকতো আমরা কিন্তু সবগুলো বিষয় জেনে নিয়েছি। আজকে আমরা জানবো নৌবিমার ক্ষেত্রে কি কি বিষয় প্রয়োজন হয় বা একটি বৈধ নৌবিমার ক্ষেত্রে কি কি বিষয় থাকা লাগবে বা কি কি উপাদান বাধ্যতামূলকভাবে থাকতে হয় সেসব বিষয় সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের নিব নৌবিমার সম্পর্কে ধারণা নিব এবং এর সংজ্ঞাটি জানবো। সো সংজ্ঞাটি হলো নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে নৌপথে চলাচলকারী জাহাজের পণ্য সামগ্রী বা মাসুল। আচ্ছা, জাহাজ কি? সম্পূর্ণ যে জাহাজটি বা যেই ভেহিকেলটি সেটিকে বলা হচ্ছে জাহাজ। জাহাজের পণ্য সামগ্রী মানে জাহাজ যে সকল পণ্য ক্যারি করছে বা বহন করছে সেগুলো। আর মাসুল কি? মাসুল হলো এই যে একটি জাহাজ একজন ব্যবসায়ীর পণ্য এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়, এর জন্য যে ভাড়াটি দেওয়া লাগে সেটিকে আলটিমেটলি মাসুল বলা হয়। সো দেখা যাচ্ছে নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে নৌপথে চলাচলকারী জাহাজের পণ্য সামগ্রী বা মাসুল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে যে বীমা করা হয় তাকে নৌবিমা বলা হয়। আমরা কিন্তু আগেই জেনেছি বীমা হলো একটি ক্ষতিপূরণের চুক্তি, এক্সেপ্ট জীবন বীমা, কারণ জীবনের কোনো ক্ষতি হলে সেটি ক্ষতিপূরণ করা যায় না, বরং সেখানে আর্থিক সহায়তা নিশ্চয়তা প্রদান করা যায়। সো জীবন বীমা হলো নিশ্চয়তার চুক্তি। তবে জীবন বীমা বাদে বাকি যত বীমা আছে সবগুলো কিন্তু এক প্রকার ক্ষতিপূরণের চুক্তি, কারণ বাকি সকল ক্ষতিরই কিন্তু ক্ষতিপূরণ করা পসিবল। সো নৌবিমা, আবারও বলছি, এটি এমন একটি পদ্ধতি যেখানে প্রিমিয়াম বা এমন এক প্রকার চুক্তি যেখানে প্রিমিয়ামের বিনিময়ে নৌপথে চলাচল করে জাহাজের পণ্য বা মাসুল ধ্বংস হলে তা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে বীমাটি করা হয়। আচ্ছা বলতো, কয়টি পক্ষ থাকে? দুটি পক্ষ। আমরা কিন্তু আগে জেনেছি যে প্রত্যেকটি বীমা চুক্তিতে অ্যাটলিস্ট দুটি পক্ষ থাকবে। একটি হলো বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, অর্থাৎ যারা এই বীমার সেবার সুবিধাটি প্রদান করবে বা বীমা সুবিধা প্রদান করবে। আর একটি পক্ষ হলো বীমা গ্রহীতা, যে তার ঝুঁকি বীমাকারীর নিকট দিয়ে দিবে। অর্থাৎ বীমা গ্রহীতা ছিল বীমার যেই সেবাটি সেটি গ্রহণ করবে এবং বীমাকারী হলো এই সেবাটি প্রদান করবে। বীমা গ্রহীতার উদ্দেশ্য হলো তার ঝুঁকি অন্যর কাঁধে দিয়ে দেওয়া এবং বীমাকারীর উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। সো নৌবিমা সম্পর্কে বলা যায় এটি একটি ক্ষতিপূরণ চুক্তি। অবশ্যই এটি বলা যায়, কারণ আমরা মাত্রই বললাম যে সকল বীমা চুক্তি ক্ষতিপূরণ চুক্তি, শুধুমাত্র জীবন বীমা বাদে। ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন বীমাকারী তা পূরণ করবে। অর্থাৎ এই যে জাহাজ বা জাহাজের পণ্য সামগ্রী বা মাসুল, এটি আংশিক আকারে ক্ষতি হোক অথবা সম্পূর্ণই ক্ষতি হোক না কেন, বীমা চুক্তি অনুযায়ী বীমাকারী সেই ক্ষতি পূরণে বাধ্য থাকবে। বীমাপত্রে উল্লেখ বিপদের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট কারণের ক্ষতিতে শুধুমাত্র বীমাকারী ক্ষতিপূরণ করে। আগেও বলেছি, যখন বীমা দাবি পরিশোধ হবে সেখানে কিন্তু অবশ্যই আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে আমার বীমা চুক্তিতে উল্লেখ করা ছিল কি ছিল না সেটি কিন্তু দেখতে হবে। ধরে নেই জাহাজে যাওয়ার সময় যে কাপ্তান ছিল, কাপ্তান মনে করো মালিকের সাথে বেইমানি করলো বা অসততার পরিচয় দিল। সে কি করলো? সে কোনো একটি কন্টেনার থেকে কিছু পণ্য চুরি করে নিয়ে সরিয়ে রাখলো। কিন্তু বীমা যে চুক্তি করা হয়েছে সেখানে কথা ছিল, যদি জাহাজটিতে কোনো ঝড় বা অন্য কোনো প্রাকৃতিক কারণে হয়তো বা বরফ পিণ্ডের সাথে যদি সংঘর্ষে কোনো জাহাজের ক্ষতি হয় বা জাহাজের পণ্যের ক্ষতি হয়, সেই ক্ষেত্রে জাহাজের ক্ষতিপূরণ করা হবে। কিন্তু কি হয়েছে? জাহাজের যে সে কিছু পণ্য চুরি করেছে। তো এইখানে কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান কখনো বীমা দাবি পরিশোধ করবে না, কারণ যেই কারণে জাহাজের পণ্যের ক্ষতি হয়েছে সেই কারণটি কিন্তু বীমা চুক্তিতে উল্লেখ করা ছিল না। সো
শুধুমাত্র প্রত্যক্ষ কারণে জাহাজ বা জাহাজের পণ্য বা অন্য কিছুর ক্ষতি হলে এখানে বিমা দাবি পরিশোধ করা হবে। সো এরপরে আমরা দেখব বিমা দাবির অপরিহার্য উপাদান। সো এই নৌ বিমার অপরিহার্য উপাদান বা উপাদান সমূহকে মোট দুটি ভাগে ভাগ করা যায়। এক হলো আইনগত উপাদান সমূহ, আর একটা হলো অন্যান্য উপাদান সমূহ। তো চলো এগুলো সম্পর্কে এখন জানা যাক। আইনগত উপাদান সমূহ, কিছু অপরিহার্য আইনগত উপাদান রয়েছে যেগুলো হলো এক, দুটি পক্ষ। আমরা জানি প্রত্যেকটি বীমা চুক্তিতে দুটি পক্ষ থাকবে, একটি হলো বীমাকারী এবং অন্যটি হলো বীমা গ্রহীতা। তো দুটি পক্ষ ছাড়া কখনোই নৌ বিমার চুক্তি হবে না। খালি নৌ বিমা না, কোনো চুক্তি সম্ভব না। তো এরপরে হলো বৈধ উদ্দেশ্য। আমরা আগেই জেনেছি যে বীমার একটি বৈধ উদ্দেশ্য থাকে, দুটি পক্ষ থাকে, বীমাকারী বীমা গ্রহীতা। বীমা গ্রহীতার উদ্দেশ্য হলো তার যে ঝুঁকি, সেই ঝুঁকি সে অন্য একটি পক্ষের উপর অর্পণ করবে, যে হলো বীমাকারী। অর্থাৎ বীমা গ্রহীতার উদ্দেশ্য বীমার মাধ্যমে তার ঝুঁকি বীমাকারীর নিকট অর্পণ করবে। আর বীমাকারীর উদ্দেশ্য কি? বীমাকারীর উদ্দেশ্য হলো এই যে বীমা চুক্তি করছে সেখান থেকে মুনাফা অর্জন করে, এবং দুটিই কিন্তু আলটিমেটলি বৈধ উদ্দেশ্য। সো যেই চুক্তি হোক, যেইভাবেই হোক না কেন, অবশ্যই তার উদ্দেশ্য হতে হবে বৈধ। অবৈধ হলে কিন্তু সেটিকে আমরা বীমা বলতে পারবো না। উভয় পক্ষের যোগ্যতা। উভয় পক্ষের যোগ্যতা বলতে এই যে বীমা চুক্তি হচ্ছে, দুটি পক্ষ চুক্তি করছে, দুটি পক্ষকেই কিন্তু যোগ্য হতে হবে চুক্তি করার। যোগ্য বলতে সাবালক হতে হবে, সুস্থ হতে হবে, এবং আইনগতভাবে তারা যোগ্য হতে হবে। অর্থাৎ হয়তোবা তাদের দেউলিয়া থাকলে তারা কিন্তু এই কাজ করতে পারবে না। সো উভয় পক্ষকে কিন্তু মাস্ট যোগ্য থাকতে হবে। নির্দিষ্টতা। এই যে বীমা চুক্তি হচ্ছে, বীমা চুক্তি পত্রে কিন্তু অবশ্যই বলা থাকবে কোন পণ্যের জন্য চুক্তি করা হচ্ছে, পণ্য কি বৈধ কিনা, কত মূল্যের জন্য বীমা করা হচ্ছে, মেয়াদ কি, বা কি কি ঘটনা ঘটলে বা কি কি কারণে ক্ষতি হলে তার ক্ষতি পূরণ করা হবে। এই সকল বিষয় কিন্তু পরিষ্কারভাবে একদম বীমা চুক্তিপত্রে উল্লেখ করা থাকতে হবে। এবং লাস্ট হলো লিখিত। এটা আমরা আগেই জেনেছি যে বীমা চুক্তিপত্র সেটি অবশ্যই লিখিত হতে হবে। মৌখিক হলে সেই বীমা চুক্তিপত্র বা সেই বীমা কখনোই বৈধ বলে ঘোষণা হবে না। তো অবশ্যই এটি কি হতে হবে? লিখিত বা রিটেন হতে হবে। রিটেন না হলে কিন্তু কখনো এটি হবে না। সো এই কটি ছিল একটি নৌ বিমার আইনগত উপাদান, আইনগত অপরিহার্য উপাদান, অর্থাৎ এগুলো থাকতেই হবে। সো আমরা দেখলাম আইনগত উপাদান সমূহ কি কি, এবং এবার আমরা দেখব অন্যান্য উপাদান সমূহ কি কি আছে। তো প্রথমেই আছে বীমাযোগ্য স্বার্থ। আমরা কিন্তু আগের লেকচারে ভালো মতন পড়েছি বীমাযোগ্য স্বার্থ কি। তোমরা যারা আগের লেকচারটি মিস করেছো অবশ্যই আগের লেকচারটি দেখো, সেখানে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বলা আছে বীমাযোগ্য স্বার্থ কি। এবং আগের লেকচার এবং তারও আগের লেকচার সব জায়গায় কিন্তু বীমাযোগ্য স্বার্থ নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। আবারও বলছি, যেই বীমা গ্রহীতা আছে সে যে পণ্যের উপর বীমা করতে যাবে তার উপরে সেই পণ্যের উপরে তার স্বার্থ থাকতে হবে। স্বার্থ বলতে যদি পণ্যটি ভালো থাকে বা সম্পত্তিটি ভালো থাকে তাহলে সে আর্থিকভাবে লাভবান হবে। আর এমন যদি হয় যে তার যেই পণ্যের উপরে বীমা করছে সেটি ভালো নেই, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হলো, তাহলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যেই সম্পত্তির উপরে বীমা করবে তার উপরে তার আর্থিকভাবে স্বার্থ থাকতে হবে। তো বীমাযোগ্য স্বার্থ থাকা কিন্তু মাস্ট। এরপরে চূড়ান্ত সদিচ্ছা, সেটিও বলেছি, দুটি পক্ষই অর্থাৎ বীমাকারী এবং বীমা গ্রহীতা দুটি পক্ষে একে অপরকে একদম সকল তথ্য একদম সততার সাথে দিবে, যেন দুটি পক্ষ তাদের পণ্য এবং চুক্তি সম্পর্কে একদম সবকিছু ডিটেলসে জানতে পারে। প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। একটু আগে এই দুটি স্যার আগে কিন্তু পড়েছি যে যখন আমরা নৌ বিমার ধারণা নিচ্ছিলাম তখন কিন্তু আমরা জেনেছি যে প্রত্যক্ষ কারণের জন্য একমাত্র ক্ষতিপূরণ করা হবে। অর্থাৎ চুক্তিতে যেই রিজনগুলো বলা আছে সেই রিজনে যদি নৌকা বা তার পণ্যের কোনো ক্ষতি হয় তাহলে শুধুমাত্র ক্ষতিপূরণ করা হবে। আনুপাতিক অংশগ্রহণ। যদি জাহাজ বা জাহাজের পণ্য বা মাসুলের জন্য একাধিক কোম্পানির কাছে বীমা করা হয়, তাহলে যদি বীমাকৃত কারণে উক্ত জাহাজ বা জাহাজের পণ্য বা মাসুলের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু ওই একাধিক যে বীমা কোম্পানি তারা কিন্তু আনুপাতিক হারে ক্ষতিপূরণ করবে বা ক্ষতিপূরণে অংশগ্রহণ করবে।
স্থলাভিষিক্তকরণ আগের লেকচারে খুব ভালো উদাহরণ দিয়ে বর্ণনা হয়েছিল একটি গাড়ি, আমি এবং আমার চাচাকে নিয়ে। সো সরি, এটি বলেছিলাম বিমাযোগ্য স্বার্থের ক্ষেত্রে, সরি স্থলাভিষিক্ত বলেছিলাম যদি কোনো কারণে মানে এটিও আলোচনা করা হয়েছে সুন্দরভাবে একদম পরিষ্কার আকারে, যেটি বলা হয়েছিল যে যদি এমন হয় যে জাহাজটি সম্পূর্ণ আকারে ক্ষতি হয়েছে এবং বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে সম্পূর্ণ জাহাজের জন্য বিমার দাবি পরিশোধ করতে হয়েছে, তখন যেই জাহাজে ধ্বংসাবশেষ থাকবে বা এই বিনষ্ট জাহাজ থাকবে তার মালিকানা কিন্তু বিমাকারী প্রতিষ্ঠানের উপরে চলে যাবে। অর্থাৎ বিমাকারী প্রতিষ্ঠান তখন ওই নষ্ট জাহাজের সম্পূর্ণ মালিকানা পাবে। এখন তারা সেটা জাহাজের সাথে যা ইচ্ছা করতে চায় করবে। শর্তাবলী, যত রকম শর্তাবলী আছে অর্থাৎ বিমা চুক্তির ক্ষেত্রে সবগুলোই কিন্তু থাকতে হবে। এখন শর্তাবলীকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো ব্যক্ত শর্তাবলী আর একটি হলো অব্যক্ত। এখন এই শর্তাবলী সম্পর্কে আমি এখন আলোচনা করলাম না, কারণ একটু পরে এই যা শর্তাবলী নিয়ে ব্যক্ত শর্তাবলী এবং অব্যক্ত শর্তাবলী নিয়ে একটু আলোচনা করা হচ্ছে। তো তখন আমরা এই শর্তাবলী কি আমরা সেই সম্পর্কে জানতে পারবো। তো আমরা জানতে পারলাম যে একটি নৌবিমার অপরিহার্য উপাদান দুটি, সেখানে কিছু আইনগত উপাদান রয়েছে এবং কিছু অন্যান্য উপাদান রয়েছে, এবং সেগুলো কি সেই সম্পর্কে আমরা ভালো মতন জানলাম। এবার আমরা জানবো নৌবিমার বিমা চুক্তির শর্তাবলী, মাত্রই যে শর্তাবলীর কথা বলছিলাম। সো শর্তাবলীকে মোট দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, এক হলো ব্যক্ত শর্তাবলী আর এক হলো অব্যক্ত শর্তাবলী। এখন ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী, অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী, আমরা কিন্তু বুঝতেই পারছি ব্যক্ত বা প্রকাশিত মানে যখন চুক্তি হবে তখন এই শর্তাবলী সম্পর্কে উল্লেখ থাকতে হবে বা বলে নিতে হবে। আর অব্যক্তর ক্ষেত্রে এগুলো বলা থাকবে না, দুটি পক্ষ কিছু নির্দিষ্ট বিষয় থাকে যেগুলো অ্যাজিউম করে নেবে। সো প্রথমে আমরা আসি ব্যক্ত শর্তাবলী। ব্যক্ত শর্তাবলী বলতে সেই সকল শর্তাবলীর কথা বলা হয়েছে যেগুলো চুক্তিপত্রে প্রকাশ করা থাকে, অর্থাৎ পরিষ্কারভাবে লেখা থাকে এবং দুটি পক্ষ চুক্তির সময় ওইসব শর্তাবলী সম্পর্কে আলোচনা করে নেয়। প্রথমেই সমুদ্রের যাত্রার তারিখ, কবে জাহাজটি রওনা করবে তার গন্তব্যের উদ্দেশ্যে, এই যে নির্দিষ্ট তারিখ ধরে নেই, বলল জানুয়ারির 26 তারিখ জাহাজটি রওনা দিবে। সো এই যে জানুয়ারির 26 তারিখ রওনা দেবে, বা ধরে নিই আমরা মনে করো সেপ্টেম্বরের 13 তারিখ। সো এই যে একটি নির্দিষ্ট তারিখে জাহাজটি রওনা দিবে বা কবে রওনা দিবে এই সম্পর্কে পুরা পরিষ্কারভাবে চুক্তিপত্রে উল্লেখ করা থাকতে হবে, বা যখন দুই পক্ষ চুক্তি করবে তখন কিন্তু বিমা গ্রহীতাকে বলতে হবে যে আমি উক্ত তারিখে রওনা দিব। সো সমুদ্রের যাত্রার তারিখ অবশ্যই চুক্তিপত্রে কিন্তু প্রকাশ করা থাকতে হবে। এরপরে আছে গন্তব্যস্থল ও পৌঁছানোর তারিখ, অর্থাৎ এই যে জাহাজটি রওনা করলো তার গন্তব্যস্থল কোনটি। ধরে নিলাম ঢাকা থেকে রওনা দিল, সেটা কি খুলনার ঢাকার কোনো জায়গাতে রওনা থেকে, হয়তোবা বা ধরে নিই আমরা খুলনা থেকে রওনা দিল, খুলনার মোংলা পোর্ট থেকে। এখন সেটি কোথায় যাবে, সেটি কি ইন্ডিয়ার কোনো পোর্টে যাবে নাকি আমাদের চিটাগং পোর্টে যাবে, এই বিষয়গুলো কিন্তু পুরো পরিষ্কারভাবে বলা থাকতে হবে। অর্থাৎ গন্তব্যস্থল কোনটি এটি বলা থাকতে হবে, এবং পৌঁছানোর তারিখ কোনটি, মানে এই যে জাহাজটি রওনা দিল সেটি অ্যাপ্রক্সিমেটলি কোন তারিখে গিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছাবে সেটিও কিন্তু বলা থাকতে হবে। এরপর আছে বিমাকৃত সম্পদের বৈধতা। এই যে জাহাজটি যে বিভিন্ন পণ্য বহন করছে সেই পণ্য কি আইনগতভাবে বৈধ কিনা এটিও কিন্তু অবশ্যই এখানে প্রকাশ করে নিতে হবে যে আমি এই জাহাজে উক্ত পণ্যগুলো নিচ্ছি এবং এই সবগুলো আইনগতভাবে বৈধ আছে, বা এইসব পণ্য বহনের সরকারের কোনো মানে বাধা নিষেধ আছে কিনা এই সম্পর্কে অবশ্যই প্রকাশ করতে হবে। এরপরে নৌপথ ও জাহাজের জাতীয়তা সংক্রান্ত ঘোষণা। যেই জাহাজটির জন্য বীমা করা হচ্ছে সেই জাহাজটি কোন দেশের আইনের আন্ডারে রেজিস্টার্ড করা এটা কিন্তু বলতে হবে, এবং আলটিমেটলি কোন জাতীয়তা আছে এটার, এবং এটি কি চলাচল করতে কোনো রকম কোনো বাধা নিষেধ আছে কিনা এই সম্পর্কে সকল বিষয় কিন্তু প্রকাশ করতে হবে। এবং লাস্টে হলো রক্ষীবহর সাথে রাখা। এই যে জাহাজটি যাচ্ছে নদীপথে অনেক দূরে যাবে,
রাস্তাঘাটে কিন্তু বিভিন্ন কারণে আক্রমণ হতে পারে, জলদস্যু থাকতে পারে, চুরি ডাকাতি হতে পারে, বা কাপ্তান নিজেই এখানে অসততার পরিচয় দিতে পারে। সো এইসব বিষয় রক্ষার জন্য রক্ষী বহর কি সাথে থাকবে কিনা জাহাজে, এটি অবশ্যই প্রকাশ করতে হয়। সো এই সমুদ্রে যাত্রার তারিখ কবে শুরু করবে, কোন গন্তব্য কোথায় এবং কবে গিয়ে পৌঁছাবে, যেই সম্পদ নিচ্ছে সেগুলো কি বৈধ কিনা, কোন দেশের আন্ডারে জাহাজটি রেজিস্টার করা বা জাতীয়টা কোনটি আসলে, বা কোন দেশের পতাকা বহন করবে জাহাজটি, এবং জাহাজের সাথে রক্ষীভর সাথে থাকবে কিনা, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই বীমা চুক্তিতে প্রকাশিত হতে হবে, অর্থাৎ বীমা চুক্তিতে প্রকাশ করা থাকতে হবে। সো একটি বীমা চুক্তির শর্তাবলীর মধ্যে কি কি প্রকাশিত সেই সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ কি কি বিষয় বলা থাকবে বা বলে নিতে হবে চুক্তিতে সেগুলো জানলাম। এবার আমরা জানবো অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী, অর্থাৎ এই যে শর্তাবলীগুলো হচ্ছে এইগুলো সাধারণত আলোচনা করা হয় না বা কোথাও চুক্তিতে বলা থাকে না। কারণ কি, এগুলো ধরে নেওয়া হয়, দুটি পক্ষ অ্যাজিউম করে নেয় আসলে এই বিষয়গুলো এরকম হবে। এর মধ্যে কি কি আছে? প্রথমেই জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা। বীমাকারী প্রতিষ্ঠান ধরেই নেয় বীমাগ্রহীতা যে জাহাজটি নিতে আসছে জাহাজটি সম্পূর্ণ ভালো এবং এটি সুন্দরভাবে সমুদ্রে চলতে পারবে। যদি সমুদ্রে নাই চলতে পারতো তাহলে নিশ্চয়ই কিন্তু এই জাহাজের বীমা করতে আসতো না। তো এই বিষয়টি যে চুক্তির মধ্যে প্রকাশ করা থাকে না, সবাই ধরে নেয় যে হ্যাঁ, জাহাজটি সমুদ্রে চলাচলের যোগ্যতা রয়েছে। এরপর আছে যাত্রার বৈধতা। এই যে জাহাজটি চলবে, যে জাহাজটি ব্যবহার করা হচ্ছে বা যে রুট দিয়ে চলবে সেই রুটে জাহাজটির চলার পারমিশন আছে এবং জাহাজটি সরকারিভাবে লিগ্যাল এবং এদের চলতে কোনো অসুবিধা নেই, এটিও কিন্তু সবাই ধরে নেয়, অ্যাজুম করে নেয়। নির্দিষ্ট সময় যাত্রা। আমরা কিন্তু ব্যক্ত শর্তাবলীর মধ্যে পড়েছিলাম যে কবে জাহাজটি চলবে এবং কবে গিয়ে পৌঁছাবে এই বিষয় কিন্তু বলা আছে, এবং বীমাকারী প্রতিষ্ঠান ধরেই নেয় যে যেই ডেট বলা হয়েছে সেই ডেটেই কিন্তু জাহাজটি তার যাত্রা করবে, অর্থাৎ তার নির্দিষ্ট সময় কিন্তু জাহাজটি যাত্রা করবে, যাত্রাপথ পরিবর্তন করবে না। সো এখানেও কিন্তু এই যে গন্তব্যের স্থল বলা হয়ে থাকে সেখানে কিন্তু এটিও বলা থাকে আসলে জাহাজটি কোন রুট থেকে যাবে। সো এটি অবশ্যই বীমাকারী প্রতিষ্ঠান ধরে নেয় যে যেই বিষয়টি বলা হয়েছে তারা সেই যাত্রাপথ আর পরিবর্তন করবে না। যদি পরিবর্তন করে তাহলে কিন্তু চুক্তি বাতিল হয়ে যাবে। তবে হ্যাঁ, হয়তোবা যেই পথে গেল শুনলো সেই পথের প্রাকৃতিক অবস্থা ভালো না, প্রচুর ঝড় হচ্ছে, ইন দ্যাট কেস তখন কিন্তু জাহাজটি তার পথ চেঞ্জ করতে পারে, অর্থাৎ প্রয়োজনে পড়ে, অর্থাৎ বাট শুধু যদি অপ্রয়োজনীয় কারণেই সে যাত্রাপথ পরিবর্তন করে তাহলে কিন্তু এই চুক্তিপত্রের কিন্তু ভঙ্গ হবে। সো এগুলো ছিল বীমা চুক্তির অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। আমরা জানলাম কোন কোন বিষয়গুলো বা শর্তগুলো প্রকাশ করা থাকবে এবং কোনগুলো প্রকাশিত থাকবে না, অর্থাৎ অপ্রকাশিত থাকবে এবং দুটি পক্ষ অ্যাজিউম করে নেবে বিষয়টি। এইবার আমরা দেখব নৌবিমার শ্রেণী বিভাগ, অর্থাৎ এই যে নৌবিমা করা হয় কি কি বিষয়ের উপরে এই নৌবিমাটি করা যায়। সো নৌবিমাকে ভাগ করলে মূলত 4টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমরা যদি নৌবিমাকে ভাগ করি সেটিকে আমরা মূলত 4টি ভাগে ভাগ করতে পারবো। প্রথমে আছে জাহাজ বিমা, অর্থাৎ মূল যে জাহাজটি থাকে, যে জাহাজে করে পণ্যটি এক দেশ থেকে অন্য দেশে আনা নেওয়া করা হবে বা বহন করা হবে, সেই জাহাজের জন্য বিমা করা হয়। দেখা গেল জাহাজে আগুন লেগে একটি কোনো অংশের ক্ষতি হলো, বা জাহাজে কোনো যাওয়ার পথে কোনো হয়তো বা বরফের সাথে গুঁথে লেগে জাহাজের কোনো ক্ষতি হলো, অর্থাৎ জাহাজের যে মেইন বডি সেই বডির বা কোনো জাহাজের কোনো অংশের যদি ক্ষতি হয় তার জন্য যে বিমা করা হয় সেটি হচ্ছিল জাহাজ বিমা। এরপরে আছে পণ্য বিমা। জাহাজে করে এই যে পণ্যটি বহন করা হচ্ছে অনেকগুলো কন্টেইনারে, হয়তোবা ঝড়ে কোনো কন্টেইনার পড়ে যেতে পারে বা কোনো কন্টেইনারের ভিতরে থাকা পণ্যের ক্ষতি হতে পারে, বা দেখা গেল এমন ধরনের পণ্য নেওয়া হচ্ছে যেগুলো পচনশীল, ধরে নেই কমলা লেবু নিয়ে যাওয়া হচ্ছে। এখন যদি পথের মধ্যে যাওয়ার সময় অনেক ডিলে হয় বা মনে করো ঝড়ের জন্য যে জাহাজটি 5 দিন পরে গিয়ে পৌঁছালো, তাহলে কি হবে? ওই যে কমলা লেবুগুলো আছে হয়তোবা দেখা গেল আস্তে আস্তে পচা শুরু করবে। সো বিভিন্ন রিজনে কিন্তু জাহাজে অবস্থিত পণ্যের ক্ষতি হতে পারে এবং সেই পণ্যের জন্য কিন্তু বিমা করা হয় বা করা পসিবল। সো সেগুলো আলটিমেটলি নৌবিমার আন্ডারে পণ্য বিমার মধ্যে পড়বে। কিন্তু তারপরে কি ভাড়া বা মাসুল বিমা। দেখো
এই যে জাহাজটি যেই ব্যক্তির পণ্য বহন করছিল, ধরেন এই যে কমলালেবুই বললাম, যেই ব্যবসায়ীর কমলালেবু এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছিল, তার কিন্তু কমলালেবু সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। কারণ কি? কারণ জাহাজ পৌঁছাতে 4 থেকে 5 দিন দেরি করেছে। এখন যেই ব্যবসায়ীর পণ্য নিয়ে যাচ্ছিল সেই ব্যবসায়ী কখনোই ওই জাহাজের মালিককে বা জাহাজ কোম্পানিকে কি তাদের যেই জাহাজের আনায়নের ধারা সেটি কি দিবে? নিশ্চয় না, কারণ সে মালিকের বিশাল অঙ্কের টাকা কিন্তু তাদের ক্ষতি করে ফেলেছে এবং ডিলে করে পৌঁছিয়েছে। সো আর কিন্তু কখনোই তারা এই ভাড়া বা মানে যে মালিক থাকবে সে কিন্তু ভাড়া দিবে না। সো এটি কিন্তু জাহাজের জন্য বিশাল ক্ষতি, কারণ দেখা যাবে তার তেলের খরচ অনেক কিছু আছে। সো এর জন্য যেই বিমা করা হয় সেটাকে বলা হয় ভাড়া বা মাসুল বিমা। যে কোনো কারণে যদি যাদের পণ্য বহন করলো তারা যদি ভাড়া না দেয়, তাহলে সেই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই ভাড়া বা মাসুল বিমার ব্যবস্থা। আরেকটি হলো নৌদায় বিমা। দেখো, জাহাজে কাপ্তান থাকে, তার কর্মচারী থাকে বা বিভিন্ন ব্যক্তি থাকে, তারা কিন্তু চাইলেই জাহাজের পণ্যে চুরি করতে পারে বা তারা কিন্তু অসততার পরিচয় দিতে পারবে। এবং এগুলো কিন্তু আগে অনেক হয়েছে, যে অনেক দামি পণ্য নিয়ে যাওয়া হচ্ছে, হয়তোবা কাপ্তান পথের মধ্যে হয়তোবা অন্য কোনো পক্ষের সাথে হাত মিলিয়ে সেই সব পণ্য সরিয়ে ফেললো বা চুরি করলো। সো আলটিমেটলি এর দায় কার উপরে এসে পড়বে কিন্তু জাহাজ কোম্পানির উপরে, এবং ব্যবসায়ী কিন্তু সেই কোম্পানির মালিকদেরকেই ধরবে বা কোম্পানিকে এসে ধরবে বা তাদের নামেই কিন্তু কেস করবে। সো সেই যে দায় বা সেই যে খরচ বা সেই যে ক্ষতি, সে হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু নৌদায় বিমা করা হয়। সো মোট 4টি পার্ট। একটি হলো জাহাজের মেন বডি, একটি হলো জাহাজের বহনকৃত পণ্য, দেন একটি হলো জাহাজের ভাড়া, এবং আরেকটি হলো নৌদায়। নৌদায় বলতে জাহাজের কর্মচারীদের যে সততা বা তাদের যদি কোনো রকম অসততার পরিচয় দেয় তার হাত থেকে রক্ষার জন্য। সো এই সবগুলো কিন্তু আলটিমেটলি নৌ বিমার আন্ডারে পড়ছে। সো আমরা জানলাম নৌ বিমার শ্রেণীবিভাগ কি কি, বা আসলে নৌ বিমার ভিতরে কোন কোন বিষয়ের উপরে বিমা করা যায়। এইবার আমরা জানবো নৌ বিমার প্রকারভেদ, অর্থাৎ বিমা পত্রের প্রকারভেদ, বিভিন্ন যে চুক্তি তার প্রকারভেদ সম্পর্কে জানবো। প্রথমে আসলো যাত্রার বিমাপত্র। এগুলোর আলোচনা একটু বড়, বাট আমি এখানে মেন বৈশিষ্ট্য সম্পর্কে বলে যাব, যেন এমসিকিউতে বৈশিষ্ট্য আসলে তোমরা বলতে পারো যে আচ্ছা এই বৈশিষ্ট্য বা এটা তো এর এই বিমাপত্র। তো যাত্রার বিমাপত্র কোনগুলো? যাত্রার বিমাপত্র হচ্ছে সেগুলো যেখানে শুধুমাত্র যাত্রার পথ বলা থাকে, যে হয়তোবা একটি কোম্পানি, ধরে নেই আমরা বিমা প্রতিষ্ঠান, বিমা গ্রহীতা হলো মনে করো নাম দিই এজেন্সি শিপ, আর বিমাকারী হলো এবি কোম্পানি। সো এখানে এজেন্সি শিপ হচ্ছিল এরা বিভিন্ন পণ্য এক দেশ থেকে অন্য দেশে আনা নেওয়া করে, আর এখানে বিমাকারী প্রতিষ্ঠান হলো এবি কোম্পানি। উদাহরণ দেওয়ার জন্য, সো যাত্রার বিমাপত্র কি হবে? এজেন্সি যে শিপ কোম্পানিটি আছে তারা এবি বিমাকারী প্রতিষ্ঠানকে বলবে যে ভাই আমরা ঢাকা থেকে চিটাগাং যাব আমাদের এই পণ্য নিয়ে, এর মধ্যে যদি কোনো ক্ষতি হয় তোমরা ক্ষতিপূরণ দিবে। অর্থাৎ যাত্রার বিমাপত্রের মাধ্যমে কোন রুটে যাওয়া আসা হবে সেই সব বিষয় বলা থাকে, এবং যদি পথের মধ্যে অর্থাৎ ওই রুটে জাহাজের কোনো ক্ষতি হয় তাহলে বিমাকারী প্রতিষ্ঠান অর্থাৎ এবি কোম্পানি এজেন্সি শিপ কোম্পানিকে, এজেন্সি শিপ এলটিডি দিয়ে দেই লিমিটেডকে, তারা বিমা দাবি পরিশোধ করবে। এরপর ছিল সময় বিমাপত্র। এখানে কি বলা হয়েছিল? রুট হয়তো বলা হয়েছিল ঢাকা থেকে চিটাগাং, কিন্তু সময় বিমাপত্রে ভিন্ন বলা হবে ভাই জানুয়ারি 2019 থেকে অগাস্ট 30 তারিখ পর্যন্ত, অগাস্ট 31 না 30 ঠিকই আছে, 30 তারিখ পর্যন্ত বা নেই, অগাস্ট 15 তারিখ পর্যন্ত যেই, আচ্ছা অগাস্ট এটা তারিখ না দিয়ে 2019, জানুয়ারি 2019 থেকে অগাস্ট 19-এর মধ্যে আমার জাহাজটি যত রকম লেনদেন করবে বা এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য আনা নেওয়া করবে, এর মধ্যে যদি আমার জাহাজের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদেরকে ক্ষতিপূরণ করবেন। অর্থাৎ যাত্রার বিমাপত্রে যেই রুট বা যেই পথে জাহাজ চলাচল করবে সেটি বলা থাকে, আর সময় বিমাপত্রে যে নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে এবং উক্ত সময়ের মধ্যে জাহাজের কোনো ক্ষতি হলে তাহলে ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকবে। এরপরে আমরা দেখব হচ্ছিল মিশ্র বিমাপত্র।
যে বিমাপত্রে যাত্রার বিমাপত্র এবং সময় বিমাপত্র উভয় মিলেই থাকবে, এটি হলো মিশ্র বিমাপত্র। অর্থাৎ মিশ্র বিমাপত্রে যাত্রার পথ অর্থাৎ যেই পথে যাওয়া আসা করবে এবং কোন সময় যাওয়া আসা করবে দুটি বিষয় উল্লেখ করা থাকবে, যে উক্ত পথে উক্ত সময়ের মধ্যে যদি জাহাজের পণ্য বহনের সময় কোনো ক্ষতি হয় তাহলে আপনারা আমাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিবেন। তো আমি যাত্রার বিমাপত্র বলেছিলাম উদাহরণ ঢাকা থেকে চিটাগং, আর সময় বিমাপত্র বলেছিলাম জানুয়ারি 2019 থেকে অগাস্ট 2019। সো এজেন্সি শিপমেন্ট মিশ্র বিমাপত্রের ক্ষেত্রে এবি কোম্পানিকে বলবে যে ভাই আমি ঢাকা থেকে চিটাগং 2019 সালের জানুয়ারি থেকে অগাস্ট মাসে যে লেনদেনগুলো করব বা পণ্যের বহনগুলো করব, এর মধ্যে যদি আমার কোনো ক্ষতি হয় আপনি আমাকে ক্ষতিপূরণ দিবেন। সো মিশ্র বিমাপত্রে আলটিমেটলি যাত্রার পথ এবং যাত্রার সময় দুটি উল্লেখ করা থাকে। এরপর মূল্যায়িত বিমাপত্র। মূল্যায়িত বিমাপত্র হচ্ছিল যে বিমা চুক্তি করা হয় ওই সময় কি কি পণ্য বহন করা হবে সবগুলোর একটি মূল্য নির্ধারণ করা হয়ে থাকে এবং সেই মূল্যের ক্ষতির উপর ডিপেন্ড করেই, অর্থাৎ আগে যে মূল্যায়ন করা থাকে তার উপর ডিপেন্ড করেই আমার যে ক্ষতিপূরণ প্রদান করা হয়। অর্থাৎ মূল্যায়িত বিমাপত্রে চুক্তি করার সময় যে পণ্য বহন করা হয় বা জাহাজ থাকে তার একটি মূল্য ফিক্স করা থাকে। অমূল্যায়িত বিমাপত্র অর্থাৎ এখানে মূল্য ফিক্স করা থাকে না, এখানে আগে জাস্ট চুক্তি করা হয়ে থাকে। এরপরে যদি জাহাজ বা জাহাজের পণ্য বা মাসুলের কোনো ক্ষতি হয় তখন গিয়ে ওই বিষয়গুলোর ইভ্যালুয়েশন করে তার মূল্য বের করে তার উপর একটি বিমা দাবি পরিশোধ করা হয়ে থাকে। সো মূল্যায়িত বিমাপত্রের মূল কথা হচ্ছিল বিমা চুক্তির সময় পণ্য বা জাহাজের একটি মূল্য নির্ধারণ করে তার উপর প্রিমিয়াম ঠিক করে এবং কত বিমা দাবি হবে সেগুলো ফিক্স করা থাকে। বাট অমূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে এই বিষয়গুলো আগে থেকে ফিক্স করা থাকে না। যখন বা যদি পণ্যের ক্ষতি হয় বা জাহাজের ক্ষতি হয় শুধুমাত্র তখন গিয়ে সেই সব জাহাজ বা পণ্যের মূল্য ঠিক করে বিমা দাবি পরিশোধ করা হয়। বৃহৎ ঝুঁকি বিমাপত্র। ধরে নেই মোট 150 কোটি টাকার একটি জাহাজের বিমা করা হলো। কোনো সিঙ্গেল কোম্পানি কিন্তু কখনো এসে একা এত বড় দায় নেবে না, কারণ যদি কোনো কারণে জাহাজটি অ্যাক্সিডেন্ট করে ভেঙে যায় পুরো কোম্পানি কিন্তু একদম শেষ জায়গাতে, ওদের 150 কোটি টাকা দিতে গেলে দেখা যাবে পুরো কোম্পানি বন্ধ হয়ে গেল। সো কি করবে, 4টি কোম্পানি, এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি এবং ডি, এই 4টি হলো বিমাকারী প্রতিষ্ঠান। 4জন মিলে যদি এরকম একটি সিঙ্গেল জাহাজের কোনো বিমা করে ইন দ্যাট কেস সেটিকে বলা হবে বৃহৎ বিমা ঝুঁকিপত্র। অর্থাৎ বড় আকারে বিমা দাবির ক্ষেত্রে বা বিমা পলিসির ক্ষেত্রে যখন একাধিক কোম্পানি মিলে এসে একটি সিঙ্গেল জাহাজের জন্য বিমা করে তখন সেটিকে বলা হয় বৃহৎ ঝুঁকির বিমাপত্র। কারণ এখানে আলটিমেটলি ঝুঁকি বেশি, কারণ যদি কোনো কারণে জাহাজের সম্পূর্ণ আকারে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, 150 কোটি টাকা, একটি কোম্পানি কিন্তু পথে বসে যাবে পুরো। বন্দর ঝুঁকি বিমাপত্র। তোমরা দেখবে বিভিন্ন বন্দরে কিন্তু, বা তোমরা যদি চিটাগং পোর্টে যাও দেখবে বড় বড় যে বিশাল বিশাল জাহাজ আছে সেগুলো কিন্তু বন্দরে ভিড়ানো থাকে না, সেগুলো কিন্তু অনেক দূরে গিয়ে সাগরের মাঝখানে থাকে। তাহলে পণ্যগুলো আসে কেমনে? হয়তোবা কিছু কিছু বড় জাহাজ কিন্তু হয়তোবা একদম বন্দরে চলে আসে কাছে, একদম ঘিসা, মানে একদম যেখানে আমাদের মাটি তার সাথে চলে আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেশি বড় জাহাজ বা পোর্টগুলোতে কিন্তু বড় বড় যে জাহাজ থাকে সেগুলো কিন্তু নদীর মাঝখানে গিয়ে থাকে বা একটু পোর্ট থেকে দূরে থাকে, সাগরের মাঝখানে। নদী তো বলছি কেন, সাগরের মাঝখানে। সো সেখানে কি হয়, এই যে কন্টেনারগুলো আছে বা পণ্যগুলো সেগুলো কিন্তু ছোট ছোট অন্য জাহাজ থেকে আনা নেওয়া করা হয়। সো এই আনা নেওয়ার সময় পণ্যের বা জাহাজে যদি কোনো ক্ষতি হয় তার ফলে যেই বিমাপত্র করা হয় সেটাকে বলা হয় বন্দর ঝুঁকি বিমাপত্র। ভাসমান বা ছাউনি বিমাপত্র। সো ভাসমান বা ছাউনি বিমাপত্র দেখা যায় কি যে একজন মালিকের অনেকগুলো জাহাজ, তার প্রচুর জাহাজ আছে এবং এর জন্য আলাদা করে প্রতি জাহাজের জন্য আলাদা করে বিমাপত্র করা একটু হ্যাসেলের ব্যাপার। এই ছাউনি বা ভাসমান বিমাপত্র কি করা হয়, তখন মালিক করে কি তার সকল জাহাজের জন্য একটি সিঙ্গেল বিমাপত্র করা হয় এবং একটি সিঙ্গেল বিমাপত্রের আন্ডারে আলটিমেটলি সকল জাহাজেরই বিমা করা হয়ে থাকে। তো এটিকে বলা হচ্ছে ছাউনি বা ভাসমান বিমাপত্র। এরপরে আমরা দেখব খোলা প্রতিরক্ষা বা উন্মুক্ত বিমা। সো এই ক্ষেত্রে দেখা যায় যেই লোকের প্রচুর বেশি লেনদেন করা হয়ে থাকে বা প্রচুর পণ্য আমদানি রপ্তানি করা হয়ে থাকে, সে খোলা বা প্রতিরক্ষা বা উন্মুক্ত বিমাপত্রের মাধ্যমে ঠিক একইভাবে একটি সিঙ্গেল বিমাপত্রের মধ্যে বলা হয়ে থাকে আমার উক্ত সময়ের মধ্যে যত পণ্য আমি আনা নেওয়া করবো সবগুলোর জন্য একটি সিঙ্গেল বিমাপত্রে আমার
বিমা করা হয়ে থাকবে। সো তার বারে বার পণ্য যে বাইরে থেকে আমদানি রপ্তানি করবে বা আনবে তার জন্য কিন্তু আলাদা আলাদা করে বিমা করা লাগে না। সো আমার মনে হয় এখানে আমাদের রেকর্ডই ছিল। সো এর পরবর্তী টপিকে আমরা দেখব নৌ বিপদ কি। সো নৌ বা সমুদ্র পথে যে সকল বিপদের কারণে জাহাজ অথবা হবে এখানে বা কমা হবে সরি একটি কমা জাহাজের পণ্য ও মাসুলের ক্ষতি হয় তাকে নৌ বিপদ বলে। অর্থাৎ নৌ বা সমুদ্র পথে চলাচলের সময় যে জাহাজ বা যে পণ্য থাকে তার যে ক্ষতি হয় বা যদি কোনো ক্ষতি হয় সেটাকে বলা হয় নৌ বিপদ। সো নৌ বিপদ হলো অনিশ্চিত ও পূর্বে নিরূপণযোগ্য কোনো বিপদ। অর্থাৎ আগে থেকে কিন্তু বলা যায় না যে জাহাজে বা নৌপথে চলার সময় জাহাজের পণ্য বা মাসুলের কি রকম ক্ষতি হবে। নৌপথে সংগঠিত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন ধরনের বিপদ এর অন্তর্ভুক্ত। আমরা এর পরবর্তী সাইডে দেখব যে নৌ বিপদের মধ্যে প্রাকৃতিক একটি ভাগ আছে আর অপ্রাকৃতিক একটি ভাগ আছে, এগুলো কি কি। সো এই যে নৌ বিপদ এটি প্রাকৃতিক কারণেও হতে পারে, অপ্রাকৃতিক কারণেও হতে পারে। এ ধরনের বিপদে জাহাজ বাহিত মালামাল এবং মাসুলের ক্ষতি হতে পারে। সো এই রকম বিপদের জন্য আমার যেরকম জাহাজের মূল বডি বা মূল জাহাজের ক্ষতি হতে পারে, বা জাহাজ যেরকম পণ্য বহন করছিল যে পণ্যগুলো বা মালামালগুলো সেগুলোর ক্ষতি হতে পারে, অথবা এই যে মালামাল আছে এর কিন্তু যে মাসুল আছে মাসুলের কিন্তু ক্ষতি হতে পারে। মাসুলের ক্ষতি মানে যদি পণ্যের ক্ষতি হয় তাহলে কিন্তু মালিক পক্ষ মাসুল আর দেয় না, সো সাধারণত দেয় না, সো সেখানে কিন্তু মাসুলেরও ক্ষতি হতে পারে। সো নৌ বিপদের জন্য মূলত জাহাজের পণ্য এবং মাসুলের এই তিনটি বিষয়ের ক্ষতি হয়ে থাকে সাধারণত। এবার আমরা দেখবো নৌ বিপদ সমূহ বা কিভাবে ভাগ করা যায়। সো নৌ বিপদকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো প্রাকৃতিক বিপদ, একটি হলো অপ্রাকৃতিক বিপদ। আমাদের মনে হয় প্রাকৃতিক বিপদ সময় কোনো ক্লাসিফিকেশন না জানলেই হবে। প্রাকৃতিক বিপদ কোনগুলো? অনেক ঘূর্ণিঝড় হলো বা ঝড় হলো যার ফলে জাহাজ উল্টিয়ে গেল, হতে পারে প্রাকৃতিক বিপদ, কারণ জাহাজের জন্য অনেক সময় জাহাজ ডুবে যায়। বা জাহাজের ভূগর্ভে একটি পাহাড় ছিল, কি হয় আস্তে আস্তে সাগর কেমে তৈরি, হয়তো বা একসময় এক জায়গায় মাটি ছিল বা একটি দেশ ছিল, হয়তো বা কয়েকশো বছর পূর্বে সেখানে পানি হতে হতে হয়তো বা সেটি মাটির তলে চলে গিয়েছে এবং সেই জায়গায় একটি সাগর হয়ে গিয়েছে। বাট সেখানে হয়তোবা দেখা যায় একটি মাটির তলে একটি বড় পাহাড় ছিল, যেই পাহাড়ের সাথে গুঁতা লেগে হয়তোবা জাহাজের ক্ষতি হলো, জাহাজ ডুবে গেল, প্রাকৃতিক বিপদ। বা টাইটানিকে কি হয়েছিল, একটি বিশাল পাথর খণ্ডে বরফ খণ্ডের সাথে কিন্তু গুঁতা লেগেছিল, গুঁতা লেগে কি হয়েছে, জাহাজটি কিন্তু শেষ পর্যন্ত ডুবে যায়। সো এই যে বিভিন্ন প্রাকৃতিক কারণ আছে যেগুলো কারো হাতে থাকে না, সেই সব রিজনে যদি কোনো নৌ বিপদ হয়, নৌ বিপদ বলতে নৌকা বা তার পণ্য বা মাসুল এই তিনটির ক্ষতি হয়, সেগুলোকে কিন্তু আমরা প্রাকৃতিক বিপদ বলবো, অর্থাৎ প্রাকৃতিক রিজনে হয়েছে। এইবার অপ্রাকৃতিক, অর্থাৎ এগুলো প্রাকৃতিক নাই, এক কথায় প্রাকৃতিক বাদে বাকি সকল বিষয়কে আমরা অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ বলবো। এগুলো সাধারণত মানব সৃষ্ট হয়ে থাকে। প্রাকৃতিক বিষয়টা প্রাকৃতিক আর অপ্রাকৃতিকগুলো সাধারণত মানব সৃষ্ট। যেমন জলদস্যু বা চোর বা ডাকাত। ধরে নিই জলদস্যু আসলো, এসে আমার জাহাজের পাশে তাদের জাহাজ রেখে অথবা বন্দুকের মাথায় রেখে অনেক পণ্য নিয়ে গেল বা জাহাজটি ধরে চুরি করে নিয়ে গেল, কি হবে? এটা কিন্তু আমার এক প্রকার অপ্রাকৃতিক কারণ এখানে প্রাকৃতিক কোনো রিজন নেই, কিছু মানুষ বা কিছু জলদস্যু এসে জাহাজের পণ্য চুরি করলো বা জাহাজটি চুরি করলো বা জাহাজটি ডাকাতি করে নিয়ে গেল। চোর ডাকাত হয়তো বা জাহাজে অবস্থিত যে কর্মচারী আছে তারা কিছু পণ্য চুরি করলো সেখান থেকে বা কিছু ডাকাতি হলো, সেগুলো কিন্তু অপ্রাকৃতিক কারণ। যুদ্ধ জাহাজ, হয়তোবা ধরে নেই আমাদের জাহাজটি এমন একটি দেশের সীমানাতে ভুলে ঢুকে গেল, মানে যে জাহাজটি পণ্য নিয়ে যাচ্ছিল অন্য একটি দেশের সীমানে, এবং ওই দেশের যে যুদ্ধ জাহাজ আছে তারা এই জাহাজকে দেখে হয়তোবা গুলি বর্ষণ করলো, তার ফলে জাহাজের বা পণ্যের ক্ষতি হলো, এগুলো কিন্তু অপ্রাকৃতিক কারণ। জাহাজের কাপ্তান বা কর্মচারীর প্রতারণা, এটি ছিল নৈতিক বিপদের আন্ডারে পড়বে, যে জাহাজের যে কাপ্তান বা কর্মচারী তারা অসততার পরিচয় দিল, তারা জাহাজের পণ্য চুরি করলো বা কিছু পণ্য সরিয়ে দিল, সেগুলো কিন্তু অপ্রাকৃতিক বা নৈতিক বিপদের মধ্যে পড়ছে। পণ্য নিক্ষেপণ, প্রচুর ঝড় হচ্ছে, আমার জাহাজ ডুবে যেতে পারে কারণ জাহাজের অনেক বেশি ভার হয়ে গিয়েছে বা আমাদের নিচে কিছু কন্টেইনারে পানি ঢুকে গিয়েছে, এখন কি হবে? হয়তোবা আমাদের জাহাজকে বাঁচানোর জন্য কিছু পণ্য বা
সাগরে ফেলে দিতে হতে পারে। কারণ কি, এর ফলে জাহাজের ভার কমে যাবে এবং জাহাজটি হয়তো বা সার্ভাইভ করতে পারে। সো এই পণ্য নিক্ষেপের জন্য কিন্তু আমাদের পণ্যের ক্ষতি হচ্ছে, যেগুলো কিন্তু অপ্রাকৃতিক কারণ। অগ্নিসংযোগ ও বিস্ফোরণ, কোনো কারণে জাহাজের মধ্যে অগ্নিসংযোগ হতেই পারে, যার ফলে জাহাজ বা জাহাজের থাকা অবস্থিত পণ্যের ক্ষতি হতে পারে। সো এগুলো সব কিন্তু অপ্রাকৃতিক বা নৈতিক কারণ। অর্থাৎ প্রাকৃতিক কারণ বলতে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক রিজনগুলো বলতে পারি। বিভিন্ন বরফের সাথে ধাক্কা খাওয়া, বা ভূগর্ভস্থ বা সাগরের তলায় থাকা পাহাড়ের সাথে ধাক্কা খাওয়া, বা বড় ঘূর্ণিঝড় হলো তার ফলে যেসব বিপদ হয় সেগুলো হচ্ছিল প্রাকৃতিক। আর অপ্রাকৃতিক রিজন তো আমরা এখানে দেখলাম, লিস্ট আছে, এর বাদে আরো অনেক কিছু থাকতে পারে কিন্তু। সো এই ছিল আমাদের নৌ বিপদ সমূহ। এরপর আমরা দেখব সামগ্রিক ক্ষতি। সামুদ্রিক জাহাজ সমুদ্র পথে মালামাল নিয়ে চলার সময় প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদের কারণে যে ক্ষতির সম্মুখীন হয় তাকে সামুদ্রিক ক্ষতি বলে। এক কথায়, জাহাজ সমুদ্র পথে চলাচলের সময় যে ক্ষতিগুলোর সম্মুখীন হয় তাকে সামুদ্রিক ক্ষতি বলে। এবং এর রিজন হচ্ছিল দুটি কারণে ক্ষতি হয়ে থাকে বা বিপদ হয়ে থাকে। একটি হলো প্রাকৃতিক কারণ, একটি হলো অপ্রাকৃতিক কারণ। তো সামগ্রিক ক্ষতির প্রকারভেদ। সামগ্রিক ক্ষতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো সামুদ্রিক ক্ষতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো সামগ্রিক ক্ষতি আর একটি হলো আংশিক ক্ষতি। আমরা কিন্তু নাম দেখে বুঝতে পারছি, সামগ্রিক ক্ষতি বলতে সম্পূর্ণ জাহাজ বা জাহাজের পণ্য সবকিছু যদি ক্ষতিগ্রস্ত হয় সেটাকে আমরা বলবো সামগ্রিক ক্ষতি। সামগ্রিক ক্ষতিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, প্রকৃত সামগ্রিক ক্ষতি, আরেকটি হলো উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। আচ্ছা, এর পার্থক্য কি? প্রকৃত সামগ্রিক ক্ষতি বলতে জাহাজ বা পণ্যের এমন ক্ষতির কথা বলা হয়েছে যেটি আর কোনোভাবে উদ্ধার করা যাবে না। ধরে নাও একটি জাহাজ মনে করা যাচ্ছিল, তার এখানে হচ্ছিল লবণ নিয়ে যাচ্ছিল, অনেক লবণ, বস্তা বস্তা লবণ নিয়ে যাচ্ছিল, এবং যাওয়ার পথে সে জাহাজটি ডুবে গেল। এখন কি হবে? যে লবণ ছিল, লবণ কিন্তু পানিতে পড়ে সুন্দর কিন্তু একদম পুরো পানির সাথে মিশে যাবে এবং গলে যাবে। সো এই লবণ কি কোনোভাবে উদ্ধার করা পসিবল কিন্তু না। সো এই যে লবণগুলো পানির সাথে মিশে গেল, এই যে ক্ষতি হলো সামগ্রিক ক্ষতি, এটিকে বলবো প্রাকৃতিক ক্ষতি। কারণ এই যে ক্ষতিটি হলো এটি কোনোভাবে উদ্ধারযোগ্য নয়। তবে মনে করো যে জাহাজটি ডুবে গেল, সেই জাহাজটি চাইলে উদ্ধার করা পসিবল। তাহলে কিন্তু তার যদি এমন হয় যে উদ্ধার করলে এখন আমরা জাহাজটি মেরামত করে আবার আমরা ছাড়তে পারবো বা চালাতে পারবো, তাহলে কিন্তু জাহাজটি সামগ্রিকভাবে ক্ষতি হলেও কিন্তু সেটিকে বলা হবে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। অর্থাৎ জাহাজটি সম্পূর্ণ আকারে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তবে সেটিকে উদ্ধার করে যদি আমি এখনো মেরামত করি হয়তোবা আমি আগামীতে কাজ করতে পারবো। সো এটিকে বলা হচ্ছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। অর্থাৎ সামগ্রিক ক্ষতি হলো জাহাজ বা পণ্যের সামগ্রিক ক্ষতি হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ অংশের ক্ষতি হয়েছে। তবে এর মধ্যে প্রাকৃতিক যদি হয় তাহলে প্রকৃত সামগ্রিক ক্ষতি বলতে এটি উদ্ধার করে কিছু লাভ হবে না, কোনো কিছু পাওয়া যাবে না। যেরকম লবণ পানিতে পড়ে গিয়েছে, এটি কখনো উদ্ধার করা পসিবল না, উদ্ধার করলে খালি বস্তাগুলো পাওয়া যাবে। আর উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি হচ্ছিল আমার পণ্য বা জাহাজের সামগ্রিক ক্ষতি হয়েছে, তবে এটিকে উদ্ধার করে আমরা হয়তোবা এখন মেরামত করে বা কাজে লাগাতে পারবো, বা মেরামত করে আবার ইউজ করতে পারবো, বা জাহাজের কোনো অংশবিশেষ আমরা এখন অন্য জাহাজে নিয়ে কাজে লাগাতে পারবো। আংশিক ক্ষতি বলতে জাহাজ বা জাহাজের পণ্য সামগ্রিক ক্ষতি হয়নি, অর্থাৎ নির্দিষ্ট অংশের ক্ষতি হয়েছে। হয়তোবা জাহাজের একটি সাইডে পাহাড়ের সাথে ঘষা লেগে একটু ভেঙে গেল, আংশিক ক্ষতি। বা নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষতি হলো, অল্প কিছু পণ্য নদীতে ফেলে দিতে হলো, আংশিক পণ্য মানে পণ্যের আংশিক ক্ষতি হলো। বা ওই যে পণ্যের আংশিক ক্ষতি হলো সেখানে মালিক কিন্তু আর মাসুল দিবে না, সো মাসুলের আংশিক ক্ষতি হলো। সো আংশিক ক্ষতি বলতে সম্পূর্ণ অংশের ক্ষতি না হয় নির্দিষ্ট কিছু অংশের ক্ষতি হওয়াকে বোঝানো হচ্ছে। যেরকম ট্যাক্স শিকার বলতে এই যে বললাম পণ্য নিক্ষেপ করেছে, একটু আগে কিন্তু বলেছি যে ট্যাক্স শিকার করা হয়, মানে এমন অবস্থা হয় যে আমার জাহাজের ভার অনেক বেশি হয়েছে, সো আমি যদি কিছু পণ্য সাগরে নিক্ষেপ করে আমার জাহাজের ভার কমাই বা ওজন কমাই, ইন দ্যাট কেস আমার জাহাজটি হয়তোবা সার্ভাইভ করবে। সো ট্যাক্স শিকার অর্থাৎ কি হচ্ছে, আংশিক অংশের ক্ষতি হচ্ছে কিন্তু আংশিক পণ্যের ক্ষতি হচ্ছে। গচ্ছা,
মাঝে মধ্যে জাহাজের বিভিন্ন সমুদ্রে চলার সময় বিভিন্ন বিপদ থেকে রক্ষার জন্য হয়তোবা অন্য জাহাজের সহযোগিতা নিতে হতে পারে, বা দেখা যায় যখন বিভিন্ন পোর্টে ভিড়ানোর সময় গিয়ে পোর্টের কোনো অংশ বিশেষের সাথে গুতা লেগে সেখানে ক্ষতি হলো বা জাহাজের ক্ষতি হলো। সো দেখো, আংশিক ক্ষতি হচ্ছে এবং এর জন্য কিন্তু জাহাজকে এক্সট্রা গচ্ছা দিতে হচ্ছে। সো এগুলো কিন্তু আংশিক ক্ষতির মধ্যে পড়বে বা আনুষাঙ্গিক খরচ। হয়তোবা সমুদ্রপথে যাওয়ার সময় আমাদের রুট পরিবর্তন করতে হলো, বা আমাদের যেখানে আমাদের যে গন্তব্যস্থল ছিল আমরা অন্য গন্তব্যস্থলে গেলাম বা অন্য রুট ব্যবহার করলাম, এর জন্য হয়তোবা কিন্তু আমাদের এক্সট্রা কিছু খরচ যেতে পারে, বা সমুদ্রের পথে আমাদের এক্সট্রা কোনো জাহাজের সাহায্য প্রয়োজন হলো। সো এর জন্য কিন্তু এক্সট্রা কিছু খরচ হবে, এগুলো কিন্তু আমরা আংশিক ক্ষতি হিসাবে গণ্য করব। সো এই ছিল মূলত সামগ্রিক ক্ষতি, অর্থাৎ সম্পূর্ণ জাহাজের বা পণ্যের বা মাসুলের ক্ষতি হবে। আর আংশিক ক্ষতি বলে জাহাজের বা পণ্যের বা মাসুলের সমগ্র ক্ষতি না হয়ে কিছু অংশ বিশেষের ক্ষতি হচ্ছে। আচ্ছা, সমুদ্রে পণ্য নিক্ষেপণ বা জেটিসন। মাঝে মধ্যে প্রশ্ন আছে জেটিসন কি? তো জাহাজ বা জাহাজের পণ্যকে বড় ধরনের বিপদ থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশ বিশেষ সমুদ্রে নিক্ষেপ করাকেই কিন্তু পণ্য নিক্ষেপণ বলা। অর্থাৎ আমার যে জাহাজ বা জাহাজে অবস্থিত পণ্য, মনে করো সব মিলে ধরে নিই এখানে আমাদের জাহাজের মোট 50টি কন্টেইনার আছে এবং 50টি কন্টেইনারে ভিন্ন ভিন্ন ধরনের পণ্য আছে। এখন হঠাৎ করে জাহাজ একটি ঝড়ের মধ্যে পড়লো বা বিশাল ঘূর্ণিঝড়ের মধ্যে পড়লো। এখন যে ঘূর্ণিঝড় এবং জাহাজের যে ভার আছে, এই ভার নিয়ে হয়তোবা জাহাজটি এই ঘূর্ণিঝড়ের মধ্যে ডুবে যেতে পারে। তাহলে কি করা যায়? এখন কাপ্তান চিন্তা করলো, ঠিক আছে, আমার জাহাজ থেকে যদি আমি মোট 10টি কন্টেইনার ফেলে দেই তাহলে হয়তো আমার জাহাজের যে ওজনটুকু কমে যাবে, বাকি ওজন দিয়ে হয়তো আমার জাহাজে থাকতে পারবে। তো সে কি করবে? 50টি থেকে 10টি কন্টেইনার জাহাজে নিক্ষেপ করে দিল এবং তখন জাহাজে বাকি থাকলো 40টি কন্টেইনার, এবং এর ফলে জাহাজটি ওই ঝড়ে আর কিছু হলো না। সো এই যে 10টি কন্টেইনার নিক্ষেপ করছে, এটিকেই কিন্তু বলা হয় পণ্য নিক্ষেপণ। কারণ এটি করা হয় জাহাজ ও জাহাজের পণ্যকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য। দেখো, এই যে 10টি কন্টেইনার নিক্ষেপ করা হলো সমুদ্রে বা ফেলে দেওয়া হলো, এর ফলে কিন্তু জাহাজটিও ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেল এবং বাকি যে 40টি কন্টেইনারের পণ্য আছে সেগুলোও কিন্তু বেঁচে গেল। সো যে পণ্য নিক্ষেপণের ফলে যে ক্ষতি হয় তা সবার মধ্যে আনুপাতিক হারে বন্টন করে দেওয়া হয়। এখন দেখো, ধরে নেই 50টি কন্টেইনারের মালিক হচ্ছিল 50 জন, এবং এই যে 10টি ফেলে দেওয়া হলো এখানে 10 জন মালিক আছে, এবং ধরে নেই এই 10টি কন্টেইনারের দাম ছিল ধরে নেই 10 টাকা করে 100 টাকা। সো কি হবে? এই যে 50 জন মালিক আছে সবাই 2 টাকা করে বহন করবে। 2 টাকা করে বহন করলে কি হবে? এই যে পণ্যের ক্ষতি হলো 100 টাকার, 10টা কন্টেইনার 100 টাকার ক্ষতি হলো, বাকি মানে যে 40 জনের পণ্য আছে তারা এবং যাদের পণ্য ফেলে দেওয়া হচ্ছে সবাই 2 টাকা করে বহন করলে কি হবে? 50 দুগুণ 100 টাকা হয়ে যাবে, এবং এই 100 টাকা যেই 10 জন মালিকের কন্টেইনার ফেলে দেওয়া হচ্ছে তাদেরকে 10 টাকা করে দিয়ে দেওয়া হবে, যার ফলে তাদের যে ক্ষতি হয়েছিল সেটিও কিন্তু আলটিমেটলি পুষে যাবে। এবং এর ফলে অবশ্য বিমাও করা যায়। আর ইট ইজ অলসো নোন অ্যাজ জেটিসন। অনেক সময় ইংলিশ টার্মটি আসে পণ্য নিক্ষেপণ বাদ দিয়ে ইংলিশ টার্ম দিলে, তো তোমরা যেন কনফিউজ না হয়ে যায় জেটিসন কি। সো অবশ্যই মাথায় রাখবে যে পণ্য নিক্ষেপের ইংলিশ হলো জেটিসন, JETISON। সো এটি ছিল সমুদ্রে পণ্য নিক্ষেপণ। সো বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্ত আশা করি তোমরা জানতে পারলে আমাদের নৌবিমাতে কি কি বিষয় আছে বা কি কি বৈশিষ্ট্য আছে সবগুলো জানলে এবং এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কেও জানলে। আশা করি এখান থেকে যদি তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন আসে তোমরা ইজিলি উত্তর করতে পারবে। এই লেকচারে বন্ধুরা এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী লেকচারে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।